আজকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আলো যে কোনো মাধ্যমে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মাধ্যমে কোনো পরিবর্তন না হয় ততক্ষণ আলো সরল রেখায় গমন করে। ওই মাধ্যমে একটা নির্দিষ্ট বেগে সরল পথে গমন করে। যদি আলোক রশ্মি এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যায়, কথা একটু ভালোভাবে বলি, এক স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে আর এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমে গমন করে, তাহলে এই দুই মাধ্যমের বিভেদ তলে যদি আলোক রশ্মি আনত বা তির্যক ভাবে এসে আপতিত হয়, তাহলে ওই বিভেদ তলে এসে সে দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাটাকে আমরা বলি প্রতিসরণ। আলোক রশ্মি যদি এই এক স্বচ্ছ সমসত্ব হালকা মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ সমসত্ব ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি বিভেদ তলে এসে অবিলম্বের দিকে বেঁকে যায়। আর যদি ঘন স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে হালকা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায়, তাহলে বিভেদ তলে এসে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমি একটু ছবিটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা একটা বিভেদ তল, এটা এ অর্থ হালকা মাধ্যম, আমি সবসময় এটা ব্যবহার করবো। বি হলো ঘন মাধ্যম। আলোক রশ্মি এটা একটা অবিলম্ব টেনে দিই আগে। আমরা সাধারণত এন ও এন ড্যাশ দিয়ে অবিলম্বকে প্রকাশ করি। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে এবং বিভেদ তলে পড়ার পর তার গতিপথ ছিল এটা, সে অবিলম্বের দিকে বেঁকে যায়। আর যদি এই বিভেদ তল, এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম, এটা অবিলম্ব এন ও এন ড্যাশ, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এসে পড়ে, এটা তার আসল গতিপথ ছিল, সে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এ অবিলম্বের দিকে সরে যায় যখন হালকা থেকে ঘনে আসে, আর যখন ঘন থেকে হালকা যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ। আসলে বাঁকার কারণটা হলো যে হালকা মাধ্যমে চেয়ে ঘন মাধ্যমে আলোর বেগ কম। আমরা ঘন মাধ্যম বলতে এখানে আলোকীয় ঘন বোঝাচ্ছি। আমরা সাধারণত ঘন মাধ্যম বলতে বুঝি যে মাধ্যমের একক আয়তনের ভর, অর্থাৎ ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব যার যত বেশি সে তত ঘন। কিন্তু আলোর ক্ষেত্রে সেটা নয়, অর্থাৎ আলোর ক্ষেত্রে সেটাকে আমরা ঘন মাধ্যম বলি, অর্থাৎ আলোকীয় ঘন বলি। যার মাধ্যমে আলোর বেগ যত কম সে তত ঘন মাধ্যম হয়েছে। তাহলে এই হালকা মাধ্যম, অর্থাৎ এই হালকা মাধ্যমে তার বেগ বেশি, এই ঘন মাধ্যমের বেগ কম। যখন বেশি বেগ থেকে কম বেগে আসে তখন সে অবিলম্বের দিকে বেঁকে যায়, আর যখন কম বেগ থেকে বেশি বেগের দিকে আসে তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে দিক পরিবর্তনটা ঘটে মূলত তার বেগের কারণে। আমরা নিঃসন্দেহে ফার্মার নীতি আলোচনা করেছি এর আগের অধ্যায়ে, তোমরা একটু দেখে নিও। সেখানে আলোর রশ্মি কেন বেঁকে যায় সেটা সুন্দর ব্যাখ্যা করা হয়েছে। তাছাড়া আমরা যখন তরঙ্গ মাত্রা পড়বো তখন সেখানেও আর একটা সুন্দর ব্যাখ্যা পাওয়া যাবে, হাইগেনের ব্যাখ্যা, যে আলোক রশ্মি কেন বেঁকে যায়। আপাতত এটুকু নিয়ে সন্তুষ্ট থাকি, কি বলো? ওকে, এই আলোক রশ্মি এই যে বেঁকে যায়, এটা দুটো সূত্র দিয়ে আমরা উপস্থাপন করতে পারি বা ব্যাখ্যা করা যায়। অর্থাৎ প্রতিসরণের দুটো সূত্র আছে, সোজা কথা। প্রথম সূত্র হলো যে আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি, ঘন মাধ্যমে যেটা চলে আসে বা হালকা মধ্যে চলে আসে, এক মাধ্যম থেকে যখন আর এক মাধ্যমে আসে ওই রশ্মিকে আমরা বলি প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মি, আপতিত রশ্মি, অবিলম্ব, এরা একই তলে, এখানে বোর্ডে তলে অবস্থান করছে। এটা আমার বিভেদ তল, বোর্ডের সঙ্গে লম্ব আছে। অর্থাৎ আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই তলে অবস্থান করে। আর একটা কথা বলে নিই, এটা হলো আমার আপাত রশ্মি। এই নামগুলো আমার লেখা নয়, ভালো ছিল তাই না? আচ্ছা, এটাকে বলা হয় আপাতন কোণ, আপাতিত রশ্মি, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। আর এই অনুরূপভাবে এটাকে বলি আমরা আপাতিত রশ্মি, এইটাকে বলি আমরা প্রতিসরিত রশ্মি। আর আরেকটু তাহলে কথা বলে নিই, এটা ছিল তার আসল গতিপথ, যেটা বেঁকে গেছে এদিকে, যে কোণে বেঁকে যায় সেই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ ডেল্টা। এইটুকু বেঁকে গেছে, এই কোণটাকে আমরা বলি বিচ্যুতি কোণ। তাহলে এটা হলো আপাতিত রশ্মি, অবিলম্ব, বিভেদ তল, আপাতন কোণ, প্রতিসরণ কোণ, বিচ্যুতি কোণ, প্রতিসরিত রশ্মি।
অভিলম্ব আপাতিত রশ্মি বিভেদ তল প্রতিসরিত রশ্মি আপাতন কোণ প্রতিসরণ কোণ বিচ্যুতি কোণ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর দ্বিতীয় সূত্র বলেছে যে আপাতন কোণের সাইন অফ আই, আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, আমি এটার জন্য লিখছি, সেটাকে আমরা একটা ধ্রুব সংখ্যা, আপাতন কোণ এবং আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, একে মিউ দিয়ে লেখা হয়। এটা একটু আইডেন্টিফাই করা হয়, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ। এটাকে আমি লিখতে পারি সাইন আই বাই সাইন আর সমান ঘনমাধ্যম বি মিউ এ, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ। কথাটা বলি, এটা কিন্তু মাধ্যমের প্রতিসরণ, ওই বৈশিষ্ট্যটা কার? তাহলে মাধ্যমের, আলোর নয়, এটা একটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ। মাধ্যম যদি বলতে যায় তাহলে প্রতিসরণ তো বলতে যাবে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, আলো রশ্মির যদি বর্ণ পরিবর্তন হয়, ওটা আমরা পরের অধ্যায়ে গিয়ে জানবো, তবু শিখে রাখি, আলো যদি বর্ণ পরিবর্তিত হয় তাহলে প্রতিসরণ বলতে যায়। সেজন্যই আমাদের প্রতিসরণের সূত্রগুলো বলা উচিত যে নির্দিষ্ট একটা বর্ণের আলোক রশ্মির জন্য এবং নির্দিষ্ট একজোড়া স্বচ্ছ সমসত্ব মাধ্যমের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণের কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটাকে এক মাধ্যমের সাপেক্ষে আর এক মাধ্যমের প্রতিসরণ বলে। তাহলে মাধ্যম নির্দিষ্ট থাকতে হবে, আর কি নির্দিষ্ট থাকতে হবে? সেটা হলো বর্ণ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেওয়া উচিত, মাধ্যমের প্রতিসরাঙ্ক মাধ্যমের বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে, মাধ্যমের আকার আকৃতির উপর নির্ভর করবে না। ধরো এই একটা কাঁচখণ্ড, আমি এক্সাম্পল দিচ্ছি, আলোক রশ্মি আসলো, ঘন মাধ্যমে ঢুকলো, পরে তুমি যদি বলো যে স্যার এই কাঁচ থেকে ভেঙে দুই টুকরা করে দেবো, প্রতিসরাঙ্ক কি অর্ধেক হয়ে যাবে? না, তার কারণ আমার মাধ্যম বদলায়নি, আমার মাধ্যমের আকার বদলে গেছে। এটা ভেঙে দাও, এদের মাধ্যমকে গোল করে দাও, যে ইচ্ছা আকার করে দাও, মাধ্যম যদি না বদলায় তার প্রতিসরাঙ্ক বদলাবে না। ক্লিয়ার? ওকে, আমরা একটু আসি, এটুকু। ধন্যবাদ বুঝের জন্য, বুঝে থাকলে আমাকে জানাবে। আমি এখন আলোচনা করব সমান্তরাল তল দ্বারা আবদ্ধ ঘন স্বচ্ছ সমসত্ব মাধ্যম। অর্থাৎ এই একটা ঘনমাধ্যম, এই একটা ঘনমাধ্যম, যা এই দুটো তল সমান্তরাল তল দ্বারা আবদ্ধ ঘন স্বচ্ছ সমসত্ব মাধ্যম। ঘনমাধ্যম হোক, পরে আসবো ঘন কি ঘন না, দেখি আপাতত আমি ব্যাখ্যার সুবিধার জন্য ঘনমাধ্যম বলছি। তাহলে এটা সমান্তরাল। আমি এখন যা সূত্রগুলো বলবো, যে বক্তব্যগুলো বলবো, সেগুলো কিন্তু সমান্তরাল তল জন্য হবে। এরকম আছে যে আমরা বলি প্রিজম, এটা কিন্তু আসলে হেলানো তল দ্বারা আবদ্ধ ঘন স্বচ্ছ সমসত্ব মাধ্যম। এটা সমান্তরাল তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ সমসত্ব মাধ্যম। এটা হচ্ছে হেলানো তল দ্বারা স্বচ্ছ সমসত্ব মাধ্যম। কোন দুটো হেলানো বা কোন দুটো সমান্তরাল? যে দুটো তল দ্বারা আমরা প্রতিসরণ ঘটাবো। আমরা এই তল দিয়ে ঘটাচ্ছি না, এটা আঁকা বাঁকা যাই হোক, গোল হোক, টেরা হোক, আমার কোনো আপত্তি নাই। এই দুটো সমান্তরাল আছে, আমার এই দুটো তল দিয়ে আমি প্রতিসরণ হিসাব নিকাশ করছি। এটা যাই হোক না কেন আমার দেখার দরকার নেই, মাথায় ঢুকিয়ে রাখো। যে দুটো তল দিয়ে আমরা প্রতিসরণ ঘটাবো, সেজন্য এই তলদেরকে বলা হয় প্রতিসারক তল, এই তল দুটোকে বলা হয় প্রতিসারক তল। আমরা যদি একটা লেন্স চিন্তা করি, আমরা বলবো গোলীয় তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ সমসত্ব মাধ্যম। গোলীয় তল দ্বারা স্বচ্ছ সমসত্ব মাধ্যম, এটা হলো হেলানো তল দ্বারা স্বচ্ছ সমসত্ব মাধ্যম। এটা সমান্তরাল তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ সমসত্ব মাধ্যম। আমি এটা নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে এটা করব, তারপরে এটা করব। ওকে, আসুন।
আমি এর একটু বাম দিকে কাজটা করি, কারণ আলোক রশ্মি এদিকে আঁকার জন্য আমার জায়গা লাগবে। এটা অভিলম্ব আঁকলাম। আমি এক কাজ করি, অভিলম্বটাকে বড় করে এখান থেকে ফেঁকিয়ে দিলাম, আমার দরকার আছে বলে একবারই করে ফেললাম। এটাকে আমি বলি এম ও এন ড্যাশ, আমার অভিলম্ব এই তলের উপর, এই প্রতিসারক তলের উপরে। এটা ঘনমাধ্যম, ঘনমাধ্যমকে আমি বি দিয়ে লিখবো, হালকা মাধ্যমকে আমি এ দিয়ে লিখবো, এটা আবার হালকা মাধ্যম এ। তাও একটা আলোক রশ্মি এসে এখানে পড়লো। ওকে, এটা তার প্রকৃত গতিপথ। আমি একটু ভালো করে ডিস্টিংশন করে দিই এই গতিপথগুলোকে। আলোক রশ্মি এই কোণটা তাহলে আমার আপতন কোণ, ঘন মাধ্যমে এসে অবিলম্বের দিকে বেঁকে যাবে। ফাইন, এখানে এটা তাহলে আমার প্রতিসরণ কোণ, আর নিঃসন্দেহে এই কোণটা আমার বিচ্যুতি কোণ ডেল্টা, আমি এর আগে আলোচনা করেছি। এই রেখাটা আর এই রেখাটা পরস্পরকে ছেদ করেছে, সুতরাং এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই গোটা কোণটা y, তাহলে এই কোণটাকে লিখতে পারি আমি i মাইনাস r, এই কোণটা দ্যাটস ইকুয়াল টু ডেল্টা বিচ্যুতি কোণ। খেয়াল রাখো, আপতন কোণ যোগ বিয়োগ প্রতিসরণ কোণ সমান বিচ্যুতি কোণ, নামটা আমি লিখে রাখছি, বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ। আচ্ছা, আবার এই তলে এসে পড়েছে, আমি এখানে একটা আবার অভিলম্ব টানলাম, ডট ডট করে ভিন্ন রকম করে প্রকাশ করার চেষ্টা করছি এর সাথে। ধরলাম এই কোণটা R1, হালকা মাধ্যমে এসে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, একটু ভালো হলো না মনে হয়, একটু এখান থেকে গেলে ভালো হতো। ওকে ফাইন। ওকে, আমি এই কোণটাকে I1 নাম দেব, এটাকে বলবো নির্গত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, এটা হলো আপতিত রশ্মি। ক্লিয়ার? আচ্ছা, এখানে কতগুলো কথা আছে দেখো। এই কোণটা আর এই কোণটা ঘন মাধ্যম, হালকা মাধ্যম, তাহলে এখানে আমি লিখতে পারি sin i বাই sin r সমান a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণ কোণ। এখানকার ঘটনা বললাম, এখানকার ঘটনা বলি, এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম, তাহলে ঘন থেকে হালকা এসছে sin r1 by sin i1 equal to b mu a, ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ। ঠিক আছে, এটা তাহলে এই অংশের ঘটনা, এটা হলো এই অংশের ঘটনা। আচ্ছা দেখো, এটা সমান্তরাল, কারণ এই দুটো সমান্তরাল, তারপর লম্ব টানা হয়েছে। আর আচ্ছা, এখানে নাম দিয়ে একটা পি, এটা কিউ, এটাকে নাম দিলাম আর। আচ্ছা, তারপর লাগলে পরে নাম দেবো। আমার ও কিউ রশ্মিটা এই দুটো সমান্তরাল রেখাকে ছেদ করেছে, সুতরাং আর ইকুয়াল টু আর ওয়ান, এখানে লিখে রাখি আর ইকুয়াল টু আর ওয়ান। আমি যেটা বসাই তাহলে কি হয় দেখো তো, সাইন আই আর বাই সাইন আই ওয়ান ইকুয়াল টু বি মিউ এ। আমি যদি এটাকে আবার, আচ্ছা ঠিক আছে, এটাকে উল্টে নিতে পারি কিনা বলো। তার আগে আমি এটা থাক, তার আগে একটা কাজ করি, এটা ঘন মাধ্যম, হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। আমি যদি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের দিকে চিন্তা করি তাহলে কি হয় দেখো, আমি বলতে পারি না যে sin i1 বাই sin r1 ইকুয়াল টু a মিউ b, এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমে। এখানে আবার বলি r1 ইকুয়াল টু r, তাহলে sin i1 by sin r equal to a mu b। আগে এখান থেকে এখানে এর সঙ্গে একটু কল্পনা করি, দুটো একই ঘটনা আছে। তাহলে sin i by sin r equal to sin i1 by sin r, that's equal to a mu b। দুটো থেকে পেতে পারি আমি, তাহলে এখান থেকে আমি পেতে পারি যে sin
আই ইকুয়াল টু সাইন I1 অর্থাৎ I ইকুয়াল টু I1 অর্থাৎ এই কোণ সমান। তাহলে কি বলতে পারি, আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে প্রবেশ করার মুহূর্তে যে কোণে আপতিত হয় সেই মাধ্যমে যখন ফিরে আসে আবার সেই কোণে নির্গত হয়। আলোক রশ্মি হালকা থেকে ঘনতে বা ঘন থেকে হালকা অর্থাৎ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করার সময় যে কোণে প্রবেশ করে নির্গত হওয়ার সময় সেই কোণে নির্গত হয়। এখন যদি এখানে আমি এই আলোক রশ্মিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে সে এই পথে গিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এটা দিয়ে কি প্রমাণিত হলো? এটা দিয়ে প্রমাণিত হলো আলো যে পথে গমন করে সে পথে প্রত্যাগমন করে। আলো যে পথে গমন করে সে পথে প্রত্যাগমন করে। এ পথে ঢুকেছে, এখান দিয়ে বেরিয়েছে, এখান দিয়ে ঢুকলে এখান দিয়ে বেরোতো এবং এই দিক দিয়ে বেরোতো। আচ্ছা, এখানে আমি আই লিখে দিই, কারণ আমার আই সমান এই দুটো থেকে লিখতে পারি আমি, বা আর আর সমান এই দুটো থেকে লিখতে পারি সাইন আই বাই সাইন আর। এটা থেকে যদি লিখি তাহলে আমি লিখবো 1 বাই বি মিউ এ। আর এটা থেকে যদি লিখি আমি লিখবো এটা থেকে যদি লিখি এটা লিখবো এ মিউ বি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা, 1 বাই এ মিউ বি ইকুয়াল টু বি মিউ এ। উল্টে বলি 1 বাই বি মিউ এ ইকুয়াল টু এ মিউ বি। এই একটা রিলেশন মাথায় রাখতে হবে, কারণ একন সমান একন সমান আর ইকুয়াল টু r1 i ইকুয়াল টু i1 এটা প্রমাণ করে ফেলেছি আমরা। তাহলে এটা উল্টা হয়ে আছে, আর এটা বা এটা এই দুটো থেকে আমরা তুলনা করলে আমরা এটা ইকুয়াল টু 1 বাই এটা বা এটা ইকুয়াল টু 1 বাই এটা রিভার্স বলতে পারি। ঠিক আছে না? এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা, ওকে, আমি এটুকু মুছি, এটুকু আমার আপাতত লাগছে না। ক্লিয়ার? তাহলে একটু লিখে রাখি, আমরা এখানে পেলাম এ মিউ বি এর মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান 1 বাই বি মিউ এ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা আরেকটা শর্ত আমরা পূরণ করব। এবং আমরা দেখলাম যদি সমান্তরাল তল থাকে তাহলে আলোক রশ্মি যে পথে গমন করে সে পথে প্রত্যাগমন করে এবং আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সবসময় সমান্তরাল হয়। যদি তাই হয় তাহলে মজার ব্যাপার দেখো, আমার আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মির মধ্যে কোণের বিচ্যুতি ঘটেছে। যে কোণে এসেছিল সেই কোণে প্রতিষ্ঠিত হয়নি, ফলে বিচ্যুতি কোণের সৃষ্টি হয়েছে। কিন্তু যখন নির্গত হয়ে গেল তখন এটা সমান্তরাল হয়েছে, সুতরাং এই রেখার সাথে এই রেখা সমান্তরাল হয়ে গেছে, অতএব বিচ্যুতি ঘটেনি। বিচ্যুতি বলতে কৌণিক বিচ্যুতিকে বোঝায়, বিচ্যুতি বলতে কৌণিক বিচ্যুতিকে বোঝায়। অতএব এখানে কোনো কৌণিক বিচ্যুতি ঘটেনি, কিন্তু সে এই বরাবর যাচ্ছিল, সরে এসে এই বরাবর গেছে। আমি ধরে নিতে পারি, আমি এখানে এস নাম দিই, তাহলে এইটুকু সরে গেছে, কিউ এস পরিমাণ সরে গেছে, এই দূরত্বকে আমি এক্স দিয়ে লিখতে পারি। অর্থাৎ নির্গত হওয়ার সময় আলোক আসল পথ থেকে এক্স পরিমাণ এদিকে সরে গেছে, সরণ ঘটেছে। আলোক রশ্মি সরণ ঘটেছে। এটা ঘটে সমান্তরাল তল দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার সময় সরণ ঘটে, বিচ্যুতি ঘটে না। আচ্ছা, কতটুকু সরল সেটা নিয়ে একটু বিবেচনার বিষয়। আসুন আমরা ওটা একটু বিবেচনা করে দেখি। এই জায়গাটায় আমি ধরে নিলাম যে আমার যে এই কাজখণ্ডটার প্রস্থ হলো ডি, ডি প্রস্থে একটা কাজখণ্ড বা ঘনমাধ্যম, সোজা কথা। তাহলে আমি কি ও এন ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি? সমান্তরাল তল বলেছি, সমান্তরাল তল দ্বারা আবদ্ধ, তার নিঃসন্দেহে আমি লিখতে পারি ও এন ড্যাশ ইকুয়াল টু ডি। আচ্ছা, এটা এর উপরে লম্ব, এর উপরে লম্ব, এটা 90 ডিগ্রি। এটা আমার কোণ আর, আর এটা তাহলে নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ কিউ এন ড্যাশ ও সমকোণী ত্রিভুজের ও কিউ অতিভুজ। এবং এই কোণটা যদি আমার আর হয় তাহলে এই কোণটা ভূমি, এইটা লম্ব। আমার ভূমি, এটা অতিভুজ, অতিভুজ অফ cos থিটা মানে cos r ইকুয়াল টু আমার ভূমি। তাহলে ও কিউ ও এন ড্যাশ
ভূমি ও এন ড্যাশ সমান অধিভুজ অফ কস থিটা ও কিউ কস অফ থিটা মানে আর। যদি কঠিন হয় আবার বলি, কস অফ আর ইকুয়াল টু ভূমি ও এন ড্যাশ বাই অধিভুজ ও কিউ। ক্লিয়ার? তাহলে ও কিউ cos of r equal to o n dash equal to d। তুমি এটাও লিখতে পারো, এটা যেটা খুশি। আমি খুব সহজ, এটা একটু কঠিন হয়ে গেছে মনে হচ্ছে, সে না আবার লিখে দিলাম। তাহলে আমার ও কিউ সমান কত? ও কিউ সমান d cos of r। ও কিউ সমান d cos of r। আমার d কিন্তু জানা, আমার i কিন্তু জানা। আমি যদি মাধ্যম প্রতিসরাঙ্ক জানি তাহলে কিন্তু sin i বাই sin i ইকুয়াল টু ধ্রুব সংখ্যা a মিউ b, সেখান থেকে আমরা মনে হয় আরটা বের করতে পারি। যাকে আমার আইটা জানা, কমপক্ষে এইখানে আপাতত করেছি। আমি ও কিউটা জানা ছিল না, বের করে ফেলেছি। সেখানে ও কিউ এটা ওএস, এখানে আমি লম্ব টেনেছি, এই কোণটা লম্ব 90 ডিগ্রি। তাহলে ও কিউ ড্যাশ অতিভুজ, এটা লম্ব আর ওএস হচ্ছে ভূমি। আমি লম্ব বের করতে চাই, লম্ব হচ্ছে সাইন থিটা, সাইন থিটা অর্থাৎ সাইন ডেল্টা। আসলে সাইন অফ ডেল্টা, সাইন অফ ডেল্টা লম্ব, লম্ব হচ্ছে এক্স বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ও কিউ। তাহলে সাইন অফ ডেল্টা সমান কত হলো বলো? সাইন অফ ডেল্টা ও কিউ এর মানটা বসিয়ে দাও। ও কিউ এর মানটা বসিয়ে কি হয়? সাইন অফ ডেল্টা এক্স ইকুয়ালটাকে বের করে নিই, তাহলে সুবিধা হবে তোমার জন্য। তাহলে x ইকুয়াল টু ও কিউ সাইন অফ ডেল্টা। ও কিউ সমান কত? d বাই cos। তাহলে x ইকুয়াল টু কত? d বাই cos r ইনটু সাইন ডেল্টা। ডেল্টা সমান কত? i মাইনাস r। তাহলে x ইকুয়াল টু কত? d বাই cos r sin i মাইনাস r। সমীকরণটাকে লিখে রাখি একটু, আমার কাজে লাগবে। x ইকুয়াল টু d বাই cos of r sin i মাইনাস r। আচ্ছা, এটা সমীকরণ নাম্বার 1 দিয়ে লিখে রাখি। আমি এটাকে আবার কিছু কাজ করতে চাই। তার মূল কারণ হলো আমি কিন্তু আসলে আর কোনো জানি না। আমি আইটা জানি, এই কোণে আপাতত করেছি, আর বিটা জানি। অতএব আরটাকে সরাতে বললে একটু শান্তি পাওয়া যেত, তাই না? তাহলে সব জানা হয়ে যেত। আসলে সরিয়ে নিই, এটাকে লেখা যায় না x ইকুয়াল টু d বাই cos অফ r sin i cos r মাইনাস cos of i sin of r। cos r কে ভাগ করে দিই, x ইকুয়াল টু d, এখানে শুধু থাকে sin i, cos r কেটে গেল, মাইনাস cos i sin r ডিভাইডেড বাই cos of r। আচ্ছা, আমরা এর আগে শিখে আসলাম sin of i বাই sin of r ইকুয়াল টু a মিউ b, a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসাপেক্ষ। তাহলে sin r সমান কত বলতো? sin r সমান কত? এটা নিচে নেমে আসলো, sin i বাই a মিউ b। তাহলে আমি rটাকে sin i দিয়ে রিপ্লেস করে ফেলতাম, cos এসে গেছে। ঠিক আছে, এটা একটা থাক, আর একটা কাজ করি। নিঃসন্দেহে cos of r ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার r। এই মানটা বসিয়ে দাও তো, কত হয় দেখো তো? cos of r ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার i ডিভাইডেড বাই a মিউ b স্কয়ার সমান কত হয়? রুট ওভার 1 মাইনাস 1, সরি দশমিক করে দিই, a মিউ b স্কয়ার মাইনাস sin স্কয়ার i ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই এ মিউ বি। তাহলে cos r পেয়ে গেছি আমি, cos r sin r বসে দিয়ে এখানে। আচ্ছা, আমি এই অংশটুকু বুঝে ফেলি, বা এর তো লেখা কই লেখা আছে, হ্যাঁ লেখা আছে, আমি এটুকু বুঝে ফেলি। তাহলে x ইকুয়াল টু d sin i মাইনাস cos i, i তো নিয়ে কোনো সমস্যা নেই, cos of i into sin of r, sin i by mu into cos r, এটা root over mu মানে a mu b, সরি, root over a mu b square minus sin square i by a mu b, মানে গুণ করে দিই এখানে a mu b। a mu b কেটে যায়, তাহলে আমি লিখতে পারি x equal to d sin of i minus sin i cos i divided by root over a mu b square minus sin square i। ওকে, এটা আমি এখানে থেকে নিই, আমার এই দুটো লাগবে একটু আলোচনা করার জন্য। ওকে, কি লিখবো? x equal to d of sin i minus sin i cos i divided by কোন সমস্যা নেই, root over a mu b square minus sin square i। এটা আমার 2 নম্বর কথা। এই সমীকরণ দিয়ে আমরা কি অনুধাবন করব? আসুন একটু অনুধাবন করি আবার, অনুধাবনের বিষয়। আচ্ছা, 1 নম্বর সমীকরণ থেকে চিন্তা করছি, শর্ত 1 নম্বর, যদি i কোণ i খুব ছোট হয়, খুব ছোট, খুব যদি ছোট হয়, তাহলে sin i সমান i লেখা যায়, ঠিক আছে? sin r সমান r লেখা যেতে পারে। তাহলে আমি লিখতে পারি না sin i by sin r equal to i by r equal to a mu b, এটা লেখা যায়। আবার sin of i minus r that's equal to নিঃসন্দেহে sin of i minus r that's equal to i minus r লেখা যায়। এই মান যদি এখানে বসাই, কোণ যদি খুব ছোট হয়, আবার i যদি খুব ছোট হয়, তাহলে আরো খুব ছোট হবে, i যদি খুব ছোট হয় তাহলে আরো খুব ছোট হবে, r যদি খুব ছোট হয় তাহলে cos r equal to 1 লেখা যাবে, cos r equal to 1। কোণ ছোট হলে cos i equal to 1, আর কোণ ছোট হলে sin থিটা সমান থিটা হয়, এটা একটু মাথায় রাখো। তাহলে আমি লিখতে পারি যে x equal to d by 1 sin of i minus r, তার মানে i minus r। এখান থেকে r সমান কত, এখান থেকে লেখা যাবে i সমান কত, r সমান কত, i by a mu b। তাহলে লিখতে পারি x equal to d i minus i by a mu b, অর্থাৎ x equal to d i 1 minus 1 by a mu b। এক নম্বর কথা। 2 নম্বর কথা, যদি i equal to
2 নম্বর কথা, যদি i equal to 0 হয় তবে r equal to 0 হবে। এক্ষেত্রে x equal to d cos of 0 to 1 sin of 0 equal to 0, তাহলে x equal to 0। কি ঘটনা ঘটছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার আপতন কোণ যদি 0 হয় তাহলে আমার সরণ 0 হবে। সরণ যদি 0 হয় এবং আমার প্রতিসরণ যদি 0 হয় তাহলে আলোক রশ্মি সোজা এখান দিয়ে ঢুকে একেবারে এই বিভেদ তল দিয়ে সোজা বেরিয়ে যাবে। আমার সরণও ঘটবে না, বিচ্যুতিও ঘটবে না। এই জাতীয় আপাতনকে আমরা বলি অভিলম্ব আপাতন। অর্থাৎ অভিলম্ব বরাবর আলোক রশ্মি আপাতিত হলে, অভিলম্ব বরাবর আলোক রশ্মি আপাতিত হলে আলোক রশ্মি না বেঁকে বা বিচ্যুত না হয়ে কোনো প্রকার সরণ না ঘটিয়ে সমান্তরাল তলের বিপরীত তল দ্বারা নির্গত হয়ে যায়, একে বলা হয় অভিলম্ব আপাতন। এই আপাতনকে বলা হয় অভিলম্ব আপাতন, অর্থাৎ অভিলম্ব বরাবর আপাতন। আচ্ছা, 3 নম্বর কথা, নির্দিষ্ট একটা আপতন কোণের জন্য আর ধ্রুব, এ আরো ধ্রুব, মানে এই গোটা অংশটাই ধ্রুব। অর্থাৎ x যদি আমার আপতন কোণটা পরিবর্তন না ঘটায়, এটাই রশ্মি গেছে, আমি এটা বড় হোক যাই হোক তাই হোক না কেন, x আমার এই r এবং r যদি অপরিবর্তিত থাকে তাহলে আমি লিখতে পারি x d of sin of I minus r by cos of r, এই অংশটুকু ধ্রুব। অর্থাৎ x equal to ধ্রুব সংখ্যা আমি কে ধরলাম, d ধরলাম। আরো সহজ কথা, x সমানুপাতিক d, x সমানুপাতিক d। তার মানে d যত বড় হবে x তত বড় হবে, d যত বড় হবে x তত বড় হবে। ধরো আমার d এতটুকু, d এতটুকু, তাহলে আমার সরলরেখা কতটুকু হয়েছে, ছোট হয়েছে না হয়নি? d যদি এতটুকু হয় সরণ এতটুকু, d যত ছোট হবে আমার সরণ তত ছোট হবে। সেই জন্য আচ্ছা লক্ষ্য করো, একটা কথা বলে নিই, যে যদি আমি এখান দিয়ে চোখ দিয়ে আমি এটাকে দেখার চেষ্টা করতাম, এখান দিয়ে চোখ দিয়ে যদি এটাকে দেখার চেষ্টা করতাম, তাহলে আমি কিন্তু এটাকে এখানে দেখতাম, এই পিটাকে এখানে দেখতাম, পিরাসে দেখতাম। তার মানে আমার যেখানে বস্তু সেখান থেকে সরে গিয়ে বাম দিকে সরে গেছে, তাতে বাম দিকে সরে গিয়ে দেখতাম। আমি এখান দিয়ে চোখ লাগিয়ে দেখে যদি ধরতে চাই তাহলে আমি কখনোই একে ধরতে পারতাম না। অর্থাৎ আমার হাত সবসময় এই লেভেল বরাবর যেত, আমি যেখানে অবস্থান ঠিক সবুজ সেই অবস্থানে তাকে দেখতে পেতাম না। সুতরাং চশমার কাঁচ যদি মোটা হয়ে যায় তাহলে যেখানকার বস্তু সেখানে না দেখে আমি এখানে বস্তু আছে, আমি এটাকে এখানে না দিয়ে এখানে হাত দিয়ে ধরার চেষ্টা করবো, ধরতে পারবো না। ডিসলোকেশন হয়ে গেছে, স্থানচ্যুত হয়ে গেছে প্রতিবিম্বটা। সেজন্য চশমার কাঁচ যত পাতলা হবে তত আমি এই বিন্দুটাকে ঠিক মতো নির্ধারণ করতে পারবো। ওই জন্য চশমার কাঁচ যতখানি সম্ভব পাতলা করা হয়। পরিষ্কার? থ্যাংক ইউ। ওকে, আরেকটা পয়েন্ট করে তোমাদের ছেড়ে দেবো আমি। আসো 4 নম্বর। যদি r equal to 90 ডিগ্রি হয়, অভিলম্ব বরাবর আপতন। আচ্ছা, sin 90 equal to 1 নাকি? sin 90 equal to 1, cos 90 equal to 0। এখানে আসো, এটা 1, এটা 0, মানে কোনটাই 0। তাহলে কি হচ্ছে? তাহলে x equal to d 1 minus 0 বা x equal to d।
যদি অবিলম্ব বরাবর আপাতন হয় তাহলে আমার স্মরণ হবে সর্বাধিক, সবচেয়ে বড় স্মরণ কখন ঘটবে, এবং স্মরণের মান সর্বোচ্চ কত হবে, স্মরণের মান হবে DF। ওকে, থ্যাংক ইউ, অনেক আলোচনা হয়ে গেছে আজকে, আর না, আগামী দিন আবার, বাই।